অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? Because I know my limit. এই যে এরকম দোলনা আমারও একটা কিনে দিবেন। আসসালামু আলাইকুম। বৌমা কেমন আছো তুমি? ভাবি, তুলনা করাটা কি ঠিক? শোনো, টাকা আর সরলতার পাল্লায় মানুষকে বিচার করা ঠিক না। তাইলে কে ভালো? দুজনই। একজন এত বুদ্ধিমতী, এত বুঝিস কেমনে রে? আমার মাথায় তো এইসব আসে না। আমার ননদিনী রে বহুত বুদ্ধিমতী। আমার কি আমার আব্বা আম্মার জন্য মন খারাপ থাকতে পারে না? তাদেরকে আমি মিস করতে পারি না? ছোট ভাই যে মেরিনকে বিয়ে করেছে সেটাও আমি তোমাকে বলেছি কি বলি নাই? আমি সাবধান কি করবো দেখতেছেন আপনি? হ্যাঁ দেখাও কি করবে? দেখতেছেন আপনি কি করবেন? আমি কোনো পাস নিয়ে ভাবি না। আমার লাইফে তুমি এখন প্রেজেন্ট এন্ড দ্যাটস দ্য রিয়েলিটি। ব্যাপার, ফোন করেন দাঁড়া আসছো কেন? আম্মা ফোনে। এই যে বাবা প্লিজ আসেন। আপনারা না আসলে অনেক কষ্ট পাবো। বাবা সবাইকে চাচ্ছিল, প্লিজ আসেন, ঘুরে যান প্লিজ। এইটা কোনো পক্ষপাতিত্ব না। আমি চাই স্বামীর নিজের পায়ে দাঁড়াক, তার জীবনটা সুন্দর হোক, সে যেন বড় গলায় কথা বলতে পারে। রান্নাঘরের দায়িত্বটা তার হাতে তুলে দিছিলাম। ঘরের দায়িত্ব কারো হাতে তুলে দেওয়া মানে বুঝায় দেওয়া যে এই সংসারটা তোমার, তুমি এই সংসারের কর্ত্রী। স্বামী তুমি কি ক্রেজি নাকি? ব্লক কেন করবা? চিন্তা করতেছি না, যা বলতেছি তা শুনবা। আমি বললাম না ওই ফ্যামিলির সাথে কারোর সাথে কথা নাই? আগেও বলছি। একটা জিনিস খেয়াল করছো তুমি আসার পরে হঠাৎ করে আমার রুমটা কেমন যেন উজ্জ্বল হয়ে গেল? মনে হইতেছে কোনো দরজা জানালা কোনো কিছু নিঃশ্বাস নিতে পারতেছে না। আমরাই আসলে ফাঁকা হয়ে গেছি। ভালোবাসা যখন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে, সেটা কখনো হঠাৎ ঘটে না। এটি আসে ধীরে ধীরে, ছোট ছোট সংকেতের মাধ্যমে। প্রথমে বদলায় কথার ভঙ্গি। কেউ আগে যেমন উষ্ণতা ও আন্তরিকতা নিয়ে কথা বলতো, এখন তা নেই। কথার মাঝে দূরত্ব, থেমে যাওয়া, অস্বস্তিকর বিরতি, এসবই প্রথম সতর্কতা। তারপর বদলায় চোখের ভাষা। চোখে আগের দীপ্তি নেই। ছোট ছোট সন্দেহ, লুকানো কষ্ট, থেমে থেমে দেখা, সবই বোঝায় যে সম্পর্কের ভেতরে ফাটল তৈরি হচ্ছে। আর একসময় বদলে যায় পুরো সম্পর্কটাই। শুরু হয় দূরত্ব, বন্ধুত্বের মতো সম্পর্কও যেন ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যায়। আজকের ৩৩ নম্বর পর্ব ঠিক এই প্রক্রিয়াটিরই গল্প। আসসালামু আলাইকুম, আমি মেহেজাবিন চৌধুরী। ভিডিও শুরুতেই একটি ছোট অনুরোধ, আপনি যদি নাটক ভালোবাসেন এবং প্রতিটি এপিসোডের গভীর বিশ্লেষণ দেখতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা গল্পের ভেতরের মনস্তাত্ত্বিক স্তর, সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তন এবং দর্শকের মনকে প্রভাবিত করা ছোট ছোট মুহূর্তগুলো ধরার চেষ্টা করি। আজ আমরা বিশ্লেষণ করব এটা আমাদেরই গল্প নাটকের ৩৩ নম্বর পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এপিসোডে এমন কিছু সূচক ইঙ্গিত আছে যা হয়তো আগামী কয়েক পর্বের পুরো গল্পের দিক নির্ধারণ করবে। আজকের এপিসোডে বড় কোনো ঝগড়া বা নাটকীয় ধাক্কা নেই, কিন্তু ছোট ছোট মুহূর্তের নীরব টেনশন দেখায়। একজনের চোখের দৃষ্টি, থেমে যাওয়া হাসি, হালকা প্রশ্নের পিছনে লুকানো দ্বিধা, সব মিলিয়ে দর্শকের মনকে টানে। ৩৩ নম্বর পর্বের সূচনা। পর্বটি শুরু হয় খুব সাধারণ পরিবেশ দিয়ে। একটি ঘর, একটি সাধারণ সকাল বা সন্ধ্যা। দুজন মানুষ একে অপরের সাথে বসে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় সব ঠিক নেই। দুজনের মধ্যে অস্বস্তি। কথা বলছে, কিন্তু কথায় উষ্ণতা নেই। চোখে চোখ রাখা আছে, কিন্তু আগের বিশ্বাস নেই। হাসি নেই। ছোট ছোট বিরতিতে বোঝা যায় কিছু একটা ঠিক নেই। এই প্রথম দৃশ্যের মাধ্যমে নির্মাতা দেখিয়েছেন ছোট ছোট শারীরিক ভাষা, চোখের ইঙ্গিত, বিরতিগুলো সব মিলিয়ে সম্পর্কের ভেতরে এক ধরনের নীরব দোলন তৈরি করছে। দর্শকই বুঝতে পারে যে কিছু গোপন আছে, কিন্তু চরিত্ররা এখনও সেটি প্রকাশ করছে না। এটাই এই এপিসোডের মূল শক্তি, নীরব টেনশন। ছোট ছোট মুহূর্তে বড় সংকেত। আজকের পর্বে বড় কোনো ঝগড়া নেই, বড় কান্না নেই, উচ্চস্বরে চিৎকার নেই, কিন্তু প্রতিটি ছোট আচরণে পরিবর্তন দেখা যায়। একজন প্রশ্ন করতে গিয়ে থেমে যায়, অন্যজন উত্তর দিতে গিয়েও বিষয় পাল্টে দেয়।
চোখে চাহনি আছে কিন্তু আগের বিশ্বাস নেই। এই থেমে যাওয়াগুলোই মূল সংকেত। ছোট একটি থ্রেড থেকে বড় গল্পের দিক নির্দেশনা পাওয়া যায়। আজকের পর্বে সবচেয়ে চোখে পড়েছে সন্দেহ। সন্দেহ ছোট্ট একটি অনুভূতি, কিন্তু সময়মতো পরিষ্কার না হলে ধীরে ধীরে পুরো সম্পর্ককে খেয়ে ফেলে। একজনের মনে প্রশ্ন, আরেকজনের মনে কষ্ট, তবুও খোলামেলা আলোচনা নেই। একটি দৃশ্যে দেখা যায় একজন চুপচাপ দৃষ্টি নিচু করে রাখে, অন্যজন চোখে চোখ রাখছে কিন্তু হাসি নেই। এই ছোট ছোট দৃশ্যই বোঝায় যে সম্পর্কের ভেতরে ছোট ছোট ফাটল তৈরি হচ্ছে। পারিবারিক পরিবেশের প্রভাব। মাঝের দৃশ্যগুলোতে পারিবারিক পরিবেশ খুব বাস্তব। বাড়ির অন্য সদস্যরা কিছু বুঝতে পারছে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করছে না। তাদের চোখে অস্বস্তি, তাদের কথায় ছোট ছোট ইঙ্গিত, সব মিলিয়ে পুরো বাড়ির আবহ বদলে যাচ্ছে। এখানে খুব সূক্ষ্ম একটি থিম দেখা যায়, চুপ থাকা পরিবেশের প্রভাব। কেউ এগিয়ে আসছে না, কেউ বোঝানোর চেষ্টা করছে না, ফলে দ্বন্দ্ব বাড়ছে, সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হচ্ছে। একটি দৃশ্যে দেখা যায় একজন পরিবারের বড় সদস্য চুপচাপ চেয়ার ঘেঁষে বসে আছে, চোখে অস্বস্তি। সে জানে সমস্যা আছে কিন্তু কিছু বলতে পারছে না। অন্য সদস্যরা ফিসফিস করে কথা বলছে। এই ছোট ছোট দৃশ্যগুলো পুরো পরিবেশকে ভারী করে তোলে। সত্য প্রকাশের সম্ভাবনা। একটি দৃশ্যে মনে হচ্ছিল এখন হয়তো সব খুলে বলা হবে, সমস্ত সত্য প্রকাশ পাবে, কিন্তু আবারও নীরবতা, কোনো কথাই স্পষ্ট হয়নি। এই নীরবতা দর্শককে আরও আগ্রহী করে তোলে। কেন দুজনই নিজের কষ্ট প্রকাশ করছে না? কেন তারা একে অপরের দিকে ছোট্ট একটি হাত বাড়াচ্ছে না? এই প্রশ্নগুলো গল্পকে আরও গভীর করে তোলে। ইগো এবং সাহসের অভাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইগো। দুজনেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। কেউ আগে এগিয়ে আসছে না, কেউ বলছে না চল বসে কথা বলি। এই ছোট্ট সাহসের অভাবই বড় দূরত্ব তৈরি করছে। দর্শককে বোঝায় ভালোবাসা শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে না, এতে প্রয়োজন বিশ্বাস, বোঝাপড়া এবং খোলামেলা কথা বলার সাহস। অভিনয়ের সংযম। আজকের এপিসোডে অভিনয় ছিল খুব সংযত, অতিরিক্ত নাটকীয়তা নেই। চোখের এক্সপ্রেশন ছোট ছোট বার্তা পাঠাচ্ছে। বিরতিগুলো বোঝাচ্ছে কেউ কষ্ট পাচ্ছে, কেউ প্রশ্ন করছে। ছোট শব্দ, ছোট হাসি, ছোট থেমে যাওয়া, সব মিলিয়ে আবেগ তৈরি হচ্ছে। বিশেষ করে শেষের দৃশ্যটি মনে রাখার মতো। কোনো বড় সংলাপ নেই, কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা ভেঙে গেছে, সম্পর্কের ভিতরে ফাটল, যা এখন শুধু দর্শকই বুঝতে পারছে। গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩৩ নম্বর পর্ব আমাদের সামনে একটি বড় প্রশ্ন দাঁড় করিয়েছে। ভালোবাসা কি শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে, নাকি বিশ্বাস, বোঝাপড়া এবং খোলামেলা কথা বলার সাহস দরকার? এই প্রশ্ন দর্শকের মনে রেখে দেয় আগামী পর্বে কি হবে। সম্পর্কটি কি টিকে থাকবে নাকি ধীরে ধীরে শেষ হবে? দর্শকের প্রতিক্রিয়ার জন্য আহ্বান। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতে এই সম্পর্ক এখনও ঠিক হওয়ার সুযোগ আছে নাকি দেরি হয়ে গেছে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আর লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী নাকি দেশের বাইরে থেকে? আমাদের নাটকপ্রেমী পরিবারটা কোথায় কোথায় আছে সেটা জানা ভালো লাগে। ভিডিও সমাপ্তি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিটা এপিসোড নিয়ে এমন বিস্তারিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়মিত আনব। আমি মেহজাবিন চৌধুরী আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের বিশ্লেষণে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এবং শাশুড়ি মায়ের দেখভাল করা। পরিবারের মধ্যে ছিলেন চাচাতো বোন, তার স্বামী মানে চাচার সম্বন্ধী এবং তার একাকী বৃদ্ধা শাশুড়ি। আর ছিলেন বাড়ির নিরাপত্তারক্ষী, যার কথা বলতে আমি আজ এসেছি। তার নাম ছিল রবি। রবি একজন সাধারণ গ্রাম্য যুবক। বয়স আমার প্রায় কাছাকাছিই হবে, হয়তো একটু বেশি। তার পেশি বহুল শরীর, তেজদীপ্ত চোখ আর ঋজু ভঙ্গি দেখলে মনে হতো তিনি যেন এই শান্ত, নিভৃত পল্লীর এক রুক্ষ অথচ শক্তিশালী উপস্থিতি। আমার যখন সেখানে যাওয়া হলো, তখন তিনি নতুন কাজে যোগ দিয়েছিলেন। প্রথম যেদিন তার সাথে আমার চোখাচোখি হলো, আমি একটা অস্বস্তি বোধ করেছিলাম। কেমন যেন এক অচেনা দৃষ্টিতে তিনি আমাকে দেখছিলেন। তার স্বাভাবিক ছিল না। আমি একজন কাজের মেয়ে, তিনি একজন নিরাপত্তারক্ষী। আমাদের সামাজিক অবস্থান, পেশা সবটাই ভিন্ন। তবুও তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে ভাবিয়ে তুলেছিল। প্রথম কয়েকদিন আমি তার দৃষ্টিকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম নতুন পরিবেশে হয়তো তিনি আমাকে চিনতে পারছেন না, তাই একটু খুঁটিয়ে দেখছেন।
কিন্তু দিন যত গড়াতে লাগল তার দৃষ্টির সেই গভীরতা এবং সেই অচেনা আকর্ষণ আমার কাছে স্পষ্ট হতে শুরু করল। তিনি আমাকে দেখতেন যখন আমি বাড়ির কাজ করছি, যখন আমি বাগানে ফুল তুলছি, এমনকি যখন আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে আছি। তার দৃষ্টিতে কোনো প্রকার নীচতা বা অশালীনতা ছিল না, ছিল এক ধরনের গভীর পর্যবেক্ষণ, এক ধরনের অব্যক্ত মুগ্ধতা। আমার কাজ শেষ করে যখন আমি আমার ছোট্ট ঘরে ফিরতাম, তখন মনে হতো আজ সারাদিন তিনি আমাকে কতবার দেখেছেন, কি ভেবেছেন তিনি আমাকে নিয়ে। এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেত। প্রথমে আমি ভয় পেতাম, একজন নিরাপত্তারক্ষী যিনি বাড়ির সুরক্ষার দায়িত্বে আছেন, তার কাছ থেকে এমন অস্বাভাবিক আচরণ কি নিরাপদ? আমি আমার শাশুড়িকে কিছু বলতে গিয়েও থমকে যেতাম। তিনি হয়তো ভাবতেন আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। কিন্তু ধীরে ধীরে সেই ভয়ের জায়গাটা অন্য এক অনুভূতি নিতে লাগল। তার দৃষ্টিতে এমন এক বিদ্যুৎ ছিল যা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিত। যখন তিনি আমার দিকে তাকাতেন, মনে হতো আমার শরীরের ভেতর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। তার চোখের গভীরে আমি খুঁজে পেতাম এক অচেনা ভাষা, যা তিনি মুখে বলতেন না, কিন্তু তার দৃষ্টি দিয়ে আমাকে বোঝাতেন। একদিন আমি বাগান থেকে কিছু ফুল তুলছিলাম। পাশে একটি বড় আম গাছ ছিল, তার ডালে একটা দোয়েল পাখি বসে কিচিরমিচির করছিল। আমি মুগ্ধ হয়ে পাখিটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ দাঁড়িয়ে আছে আমার পেছনে। ঘুরে তাকাতেই দেখি রবি। তিনি তার পরিচিত সেই দৃষ্টিতেই আমাকে দেখছেন। ফুল তুলছেন? তার গলাটা ছিল শান্ত, কিন্তু তাতে এক অদ্ভুত গভীরতা ছিল। আমি সামান্য মাথা নাড়লাম। খুব সুন্দর ফুল, তিনি বললেন। তার দৃষ্টি তখনও আমার দিকে নিবদ্ধ। আমি কিছু বললাম না, শুধু ফুলগুলোর দিকে তাকিয়ে রইলাম। আপনার মতো, তিনি আবার বললেন। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। তার এই ধরনের কথা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি সরাসরি তার চোখের দিকে তাকাতে সাহস পেলাম না। আপনি কি রোজ সকালে এই ফুলগুলো তোলেন? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এবার আমি উত্তর দিলাম। আমার গলার স্বর কাঁপছিল। খুব ভালো লাগে দেখতে, তিনি বললেন, এবং এই প্রথম তিনি আমার দিকে সামান্য হাসলেন। তার সেই হাসিটা ছিল অত্যন্ত সরল, কিন্তু তাতে এমন এক মাদকতা ছিল যা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি মনে মনে ভাবলাম, এ কোন জগতে আমি এসে পড়েছি। এই সামান্য কথার আদান প্রদানে আমার মনে এত তোলপাড় কেন হচ্ছে? সেই ঘটনার পর আমাদের মধ্যে মাঝে মাঝে দু একটা কথা হতো, কিন্তু সব কথাতেই থাকত এক অব্যক্ত অনুভূতি, এক গোপন টান। আমি জানতাম এটা ভুল, তার সাথে আমার এমন সম্পর্ক তৈরি হওয়া উচিত নয়। আমি এখানে কাজের জন্য এসেছি, কোনো নিষিদ্ধ আকর্ষণের খেলায় জড়াতে নয়। কিন্তু মন তো নিজের বশে থাকে না। সবচেয়ে বেশি কষ্ট হতো রাতের বেলা, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত। আমি আমার বিছানায় শুয়ে তার কথাই ভাবতাম। মনে পড়ত তার সেই গভীর দৃষ্টি, তার সেই সরল হাসি। আমার মনে হতো, তিনি কি আমার কথা ভাবেন? তিনি কি আমার মতোই এমন টানে বাধা পড়েছেন? একদিন রাতে, প্রায় মাঝরাত, আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ জানালার বাইরে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পশু পাখি, কিন্তু শব্দটা আবার হলো। মনে হলো কেউ যেন খুব সাবধানে কিছু করার চেষ্টা করছে। আমার বুক ধুকপুক করতে লাগল। আমি বিছানা থেকে নেমে জানালার কাছে গেলাম, কিন্তু বাইরেটা ছিল একদম অন্ধকার। শুধু চাঁদের আবছা আলোয় কিছু দেখা যাচ্ছিল। হঠাৎ আমি দেখতে পেলাম বাড়ির পেছনের দিকে, যেখানে আমার ঘর, সেই জানালার নিচে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমার মন বলে উঠল, এ রবি। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। কেন তিনি এখানে? কি চাই তার? আমি আস্তে আস্তে জানালার পর্দাটা একটু সরালাম। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তিনি আমার জানালার দিকেই তাকিয়েছিলেন। তার চোখে সেই পরিচিত গভীরতা, কিন্তু আজ তাতে এক অন্যরকম আকুতি ছিল। কে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তিনি প্রথমে চুপ করে রইলেন, তারপর আস্তে করে বললেন, আমি। আমার হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকল। কি চাই আপনার? আমি জিজ্ঞেস করলাম। আমার গলার স্বর ভয়ে কাঁপছিল। তিনি জানালার কাছে আরও একটু এগিয়ে এলেন। তার মুখটা এখন প্রায় আমার জানালার কাঁচের সামনে। তোমার সাথে একটু কথা বলতে এসেছি, তিনি বললেন। তার স্বরটা যেন হাওয়ায় ভেসে এলো। এই অসময়ে? আপনি জানেন এটা কতটা বিপজ্জনক? আমি বললাম, কিন্তু আমার ভেতরের অন্য কোনো অনুভূতি আমাকে চুপ থাকতে বলছিল। আমি জানি, তিনি বললেন,
কিন্তু আমি আর থাকতে পারলাম না। কিসের জন্য? তোমার জন্য, তিনি বললেন। সেই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীটা যেন থেমে গেছে। এই কথাগুলো তিনি কেন বলছেন? আমি কে আর তিনি কে? আপনি জানেন না আপনি কি বলছেন, আমি বললাম। আমি জানি, তিনি আবার বললেন। আমি জানি তুমিও আমাকে অন্য চোখে দেখো। এই কথাটা শুনে আমার ভেতরটা দুলে উঠল। তিনি কি সত্যি জানেন, নাকি এটা তার নিজের মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা? না, তা নয়, আমি জোর দিয়ে বললাম, যদিও আমার নিজের মনই আমার এই কথায় সায় দিচ্ছিল না। তবে কেন তোমার হৃৎস্পন্দন এত বেড়ে যায় যখন আমি তোমার দিকে তাকাই? কেন তুমি আমার দিকে তাকালে অন্যদিকে মুখ ফিরিয়ে নাও? কেন তুমি আমার সাধারণ কথার উত্তরেও এমনভাবে চমকে ওঠো? তার প্রশ্নগুলো আমাকে আরও বেশি করে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু একই সাথে আমার ভেতরের গোপন অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল। এগুলো সবই আমার মনের ভুল, আমি বললাম। মনের ভুল? তিনি হেসে উঠলেন। সেই হাসিটা চাঁদের আলোয় আরও মায়াবী লাগছিল। তবে আজ রাতে তোমার মনের ভুলকে আমার চোখের সামনে প্রমাণ করো। এই বলে তিনি খুব সাবধানে তার হাতটা জানালার কাঁচের ওপর রাখলেন। তার হাতের আঙ্গুলগুলো যেন চাঁদের আলোয় জ্বলছিল। আজ রাতে তোমার ভয়কে জয় করো, আয়েশা, তিনি বললেন, আমার নাম ধরে। আমার নাম? তিনি কি আমার নাম জানেন? আপনি আমার নাম জানেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। জানি, তিনি বললেন। তোমার সবটাই আমি জানি। এই বলে তিনি তার হাতের আঙ্গুলগুলো দিয়ে জানালার কাঁচের উপর আলতো করে টোকা দিলেন। সেই টোকার শব্দ আমার মনে এক গভীর অনুরণন সৃষ্টি করল। তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তিনি জিজ্ঞেস করলেন। তার স্বরটা এবার একটু করুণ শোনাল। কেন সম্ভব নয়? তিনি প্রশ্ন করলেন। আমরা দুজনেই তো মানুষ, আমাদের মনেও তো অনুভূতি জাগতে পারে। কিন্তু আমাদের অবস্থান? অবস্থান? তিনি হেসে ফেললেন। ভালোবাসার কি কোনো অবস্থান আছে আয়েশা? এই কথাগুলো যেন আমার হৃদয়ে গিয়ে বিঁধল। তার কথাগুলো একদম সত্যি। তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো? তিনি আবার জিজ্ঞেস করলেন। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে ছিল ভয়, অন্যদিকে ছিল এক তীব্র আকর্ষণ। তুমি আমাকে বিশ্বাস করলে এই জানালাটা একটু খুলে দেবে, তিনি বললেন। শুধু একটুখানি। তারপর আমি তোমার চোখের দিকে তাকিয়ে আমার মনের কথা বলবো, আর তুমি তোমার মনের কথা বলবে। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো লাফাচ্ছে। আমি জানালার ল্যাচটা দেখছিলাম। সামান্য একটা ধাক্কা দিলেই এটা খুলে যাবে। যদি কেউ দেখে ফেলে? আমি ফিসফিস করে বললাম। কেউ দেখবে না, তিনি আশ্বস্ত করলেন। আমি সব দিকে খেয়াল রেখেছি। আমি দ্বিধায় ভুগছিলাম। এটা কি ঠিক হচ্ছে? আমি কি ভুল করছি? কিন্তু তার চোখের দিকে তাকালে আমার মনে হতো এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। যদি আমি খুলে দিই? তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তবে তুমি আমাকে বিশ্বাস করলে, তিনি বললেন। এবং তখন আমাদের এই নিষিদ্ধ আকর্ষণ নতুন একদিকে মোড় মেঁধে। এই বলে তিনি তার হাতটা জানালার কিনারায় রাখলেন, যেন আমি জানালাটা খুললেই তিনি ভেতরে প্রবেশ করবেন। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাড়ির অন্য দিক থেকে একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল। ওটা কি? আমি চমকে উঠলাম। রবিও চমকে উঠলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছে কেউ আসছে, তিনি চাপা গলায় বললেন। কিন্তু কি আসতে পারে এই অসময়ে? আমি জানি না, রবি বললেন। তার চোখে তখন এক অজানা ভয়। কিন্তু আমাদের এখন এখান থেকে সরে যেতে হবে। এই বলে তিনি দ্রুত জানালার কাছ থেকে সরে গেলেন। কিন্তু পরে কথা হবে, তিনি ফিসফিস করে বললেন এবং দ্রুত অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। আমার হাতে তখনও জানালার ল্যাচটা ধরা। আমার হৃৎস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। বাইরে সেই আলোর ঝলকানি আরও তীব্র হল। মনে হল কেউ যেন বাড়ির ভেতরে প্রবেশ করছে।
আমি কি করব? জানালার ল্যাচটা কি খুলে দেব, নাকি সবটা ভুলে যাব? আমার জীবনে এমন এক টানাপোড়েন আগে কখনো আসেনি। বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। আপনারা বুঝতে পারছেন গল্পটি এখন কোন দিকে মোড় নিচ্ছে। আয়েশা কি করবে? রবি কি সত্যিই আয়েশার মনে জায়গা করে নিতে পারবে, নাকি এই অসময়ে আগত আলো আর মানুষগুলো তাদের নিষিদ্ধ প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াবে? আপনারা কি মনে করেন গল্পের পরবর্তী অংশে কি হওয়া উচিত? প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাকে পরবর্তী পর্বের জন্য আরও উৎসাহিত করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।